স্মৃতি হারানোর নাটক করে মেহেকের সঙ্গে কথা বলল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অঙ্কিতের কাকুমণি অঙ্কিতকে ফোন করে। তখন অঙ্কিত বলে, হ্যাঁ কাকুমণি বলুন। তখনই অঙ্কিতের কাকু বলে, আসলে তোমার বাবা কেমন আছে? তখন অঙ্কিত বলে, বাবা ঠিক আছে। তারপরেই দেখা যাবে অঙ্কিতের কাকু বলে, তোমরা তো আমাদের সঙ্গে সম্পর্কে বাদ দিয়ে দিয়েছো, বিয়ে করেছো শুনলাম, কিন্তু নেমন্ত্রণ তো আর করনি। তবে আমরা সম্পর্কটা রাখতে চাই, তাই টিপের বিয়ে। তখন তো অঙ্কিত শুনে খুব খুশি হয় আর বলে, কি টিপের বিয়ে? তখনই দেখা যাবে টিপের বাবা বলে, হ্যাঁ টিপের কথা নিশ্চয়ই মনে আছে, তাই টিপের বিয়ে, তার জন্য তোমাদেরকে আমরা নেমন্ত্রণ করতে যাব, আমি আর প্রিয়ঙ্গদা। তখন তখন অঙ্কিত বলে, ঠিক আছে ঠিক আছে, আপনারা আসবেন। তখনই টিপের বাবা বলে, হ্যাঁ তোমাদের কিন্তু আসতে হবে, আমরা যাব নেমন্ত্রণ করতে, তোমাদের সঙ্গে সম্পর্কটা আমরা রাখতে চাই, আমরা চাই তোমরা আসবে বিয়েতে। তখন এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে অঙ্কিতকে মেহেক বলে, কে ফোন করেছিল? তখন অঙ্কিত বলে, আমার কাকা ফোন করেছিল। তখন মেহেক বলে, তোমার যে কাকা আছে জানতাম না তো। তখন অঙ্কিত বলে, তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, অনেক বড় লোক জানো তো, কিন্তু তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, তার মেয়ের বিয়ে, তার জন্য নেমন্ত্রণ করতে আসবে। তখন তো মেহেক শুনে সব চমকে যায়। ওইদিকে মেহেক আর অঙ্কিত মিলে বড়বাবুর সঙ্গে দেখা করতে যায় আর গিয়ে বলে, গীতা বৌদির কোনো খবর পাওয়া গেল? তখন বড়বাবু বলে, না এখনো কোনো খবর পাওয়া যায়নি, তবে খবর পাওয়া যাবে। স্বস্তিক মুখার্জিকে যারা গুলি করেছিল তাদেরকে খোঁজার চেষ্টা করা হচ্ছে, তারাই হয়তোবা গীতাকে মেরেছে। তখন অঙ্কিত বলে, মেরেছে মানে? মেরে ফেলেছে? তখন বড়বাবু বলে, না গীতা বেঁচে আছে, গীতাকে একটা গাড়ি উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু কোন গাড়ি সেটাই আমরা এখনো খুঁজে পাচ্ছি না। গীতা নিশ্চয়ই বেঁচে আছে, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, গীতা বেঁচে থাকলে এখনো আমাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করছে না কেন? গীতা সুস্থ সবল থাকলে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা। তখন মেহেক বলে, ঠিক বলেছেন বড়বাবু, গীতা বৌদি যদি সুস্থ সবল থাকতো তাহলে অবশ্যই সবার সঙ্গে যোগাযোগ করতো। তখন অঙ্কিত বলে, তাহলে কি গীতা বৌদির কিছু হয়ে গেল? তখন মেহেক বলে, না না, এই কথা বলো না, গীতা বৌদির কিছু হতে পারে না, কারণ সে অন্তঃসত্ত্বা, সে প্রেগনেন্ট, তার কেউ কিছু করলে তার ভালো হবে না। তখন বড়বাবু বলে, না না, গীতার কিছু হয়নি, গীতা নিশ্চয় সুস্থ আছে, গীতাকে আমরা খুঁজে বের করবই, চিন্তা করো না, যে করে হোক গীতাকে খুঁজে বের করতেই হবে। আর স্বস্তিক মুখার্জিকে যারা মেরেছিল তাদেরকে উঠাতে হবে, তারাই তারাই হয়তোবা গীতাকে মেরেছে। তখন মেহেক বলে, আচ্ছা ঠিক আছে, কিছু জানতে পারলে আমাদেরকে জানাবেন। তখন দেখা যাবে বড়বাবু বলে, আসলে সব থেকে চিন্তার কথা হলো ওই কাবিয়ার বাড়ির সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটে, তাই একে একে দুই মিলালেই। তখন মেহেক বলে, মিলাতে বারণ করেছে কে? তখন বড়বাবু বলে, হ্যাঁ ওই কাবিয়ার বাড়িতে রেড দিতে হবে, সার্চ ওয়ারেন্ট বের করে ওদের বাড়িতে একবার রেড দিতে হবে। তখন মেহেক বলে, ঠিক আছে, আমরা তাহলে যাই। এই বলে মেহেক আর অঙ্কিত যেতে লাগবে। তখন অঙ্কিতকে প্রিয়ঙ্গদা চ্যাটার্জি ফোন করে। তখনই অঙ্কিত ফোনটা রিসিভ করে বলে, কে? তখন প্রিয়ঙ্গদা বলে, আমি প্রিয়ঙ্গদা বলছি। তখন অঙ্কিত বলে, হ্যাঁ হ্যাঁ আন্টি বলুন। তখনই প্রিয়ঙ্গদা বলে, দেখো তোমাদের বাড়িতে আমি নিমন্ত্রণ করতে যাব, টিপের বিয়ে তো, তোমরা কিন্তু সবাই চলে আসবে। তখন অঙ্কিত বলে, আচ্ছা আন্টি, টিপের বিয়ে ছেলে কোথায় থাকে? তখনই প্রিয়ঙ্গদা বলে, আসলে ওরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছে, তাই আমি চাই যে আমাদের সম্পর্কটা যেরকম ছিল তার থেকে ভালো করতে। তোমার বাবার আর আমার স্বামীর সম্পর্কটা যে অবস্থায় আছে, আমার না এগুলো আর ভালো লাগছে না, তাই আমরা নিজে গিয়ে নিমন্ত্রণ করে আসবো, তোমাদের কিন্তু আসতে হবে। তখন অঙ্কিত বলে, হ্যাঁ হ্যাঁ আমরা আসবো কাকিমা। তারপরে দেখা যাবে টিপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তারপর প্রিয়ঙ্গদা বলে, আমাকে কাকিমা বলে ডাকবে আর আন্টি বলবে না। তখন অঙ্কিত খুশি হয়ে যায়। তারপরেই প্রিয়ঙ্গদা বলে, ঠিক আছে তাহলে আমরা রাখছি, ঠিক আছে আসবো, টিপের বিয়েতে কিন্তু তোমাদের আসতে হবে। এই বলেই ফোনটা রেখে দেয়। ওইদিকে অঙ্কিত ফোন রেখে দেয়। এদিকে দেখা যাবে টিপ তখন টিপের মায়ের কাছে আসে, এসেই বলে, মা খুব ভালো লাগলো এটা দেখে যে এই প্রথম তুমি আমার বিয়ের জন্য কাউকে নেমন্ত্রণ করলে। তখন এই কথা শুনে প্রিয়ঙ্কদা বলে, উনি তোমার জেঠু হয়, তোমার বাবার বড় ভাই, তাই ওনাকে নেমন্ত্রণ করতে হবে, তার জন্য আমি নেমন্ত্রণ করেছি। তখন টিপ বলে, আচ্ছা মা, তুমি তো একবারও জানতে চাইলে না আমার কার সঙ্গে বিয়ে হচ্ছে, আমি কাকে বিয়ে করব, তুমি তো একবারও দেখতে চাইলে না। তখন প্রিয়ঙ্কদা বলে, তুমি যাকে বিয়ে করছো তাকে আমার অবশ্যই পছন্দ হবে না, কারণ তোমার পছন্দ আর আমার পছন্দ কোনোদিনও মিলেও নি আর মিলবেও না, তাই যাকে খুশি তাকে বিয়ে করো। তখনই টিপ বলে, হ্যাঁ বিয়েটা হোক, তারপরে আর কোনোদিনই বাড়িতে আসবো না, বাড়ি থেকে চলে যাব। তখন প্রিয়ঙ্কদা বলে, হ্যাঁ চলে যাও না, তোমার বাবা তোমাকে বড় করেছে, তুমি যা ইচ্ছে তাই করো। তখন টিপ সেখান থেকে রেগে চলে যায়। ওইদিকে টিপের বাবা এসে প্রিয়ঙ্গদাকে বলে,
এরকম করে কথা না বললেও পারতে। তখনই প্রিয়ঙ্গদা বলে, কেন এরকম করে কথা বলবো না? কি করব, তোমার মেয়ে তো, তুমি যা ইচ্ছে তাই করো। এই বলে প্রিয়ঙ্গদা সেখান থেকে চলে যায়। ওইদিকে প্রিয়ঙ্গদা গীতার কাছে গিয়ে বসে, তারপরে গীতার দিকে তাকিয়ে থাকে। তখনই আসে সুমনা, আর এসে বলে, মা তুমি এখানে কি করছো? তখন শ্রী সহ সবাই সেখানে চলে আসে, আর শ্রী এসে বলে, এখানে কি করছো দিদি? নিজের মেয়ের বিয়ে, অথচ এখানে এই মেয়েটাকে রাখবে, বাইরের মেয়েটা? তখন যদি নতুন জামাই তোমাকে জিজ্ঞাসা করে এই মেয়েটা তোমার কে হয়, তখন তখন কি বলবে? তখনই প্রিয়ঙ্গদা বলে, আমি তো বিয়ের মণ্ডপে যাবই না, সাধনাতলায় আমি যাব না, জিজ্ঞাসা করার তো কোনো প্রশ্নই আসে না। তখন শ্রী এই কথা শুনে বলে, কি বলছো দিদি, তুমি ছেলেকে বরণ করবে না? তখন প্রিয়ঙ্গদা বলে, না, আমি বরণ করব না। যে মেয়ে কিনা আমার অবাধ্য, আমার বাধ্য নয়, সে কাকে বিয়ে করছে না করছে সেটা আমার দেখার দরকার নেই। তখন এই কথাতে স্ত্রী বলে, নিজের মেয়ের খেয়াল রাখছো না, অথচ অন্যের একজন মেয়ে কুড়িয়ে এনে এখানে রেখে দিয়েছো। তখন প্রিয়ঙ্গদা বলে, মেয়েটার মুখটা দেখো, কি মায়া ভরা, দেখলেই মায়া লাগে। কার মেয়ে কে জানে এখানে এসে আছে। আসলে নিজের মেয়ের থেকে কখনো ভালোবাসা পাইনি তো, তার জন্য হয়তোবা অন্য কোনো মেয়ের থেকে ভালোবাসা আশা করছি। তখনই সুমনা বলে, মা কেঁদো না, কেঁদো না তুমি। তখন মোহিনী বলে, হ্যাঁ, কাঁদলে তো আবার অশুভ হবে, তাই না? তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখনই দেখা যাবে প্রিয়ঙ্গদা বলে, তোরা কি বলছিস বলতো, তোদের কথা তো আমি কিছু বুঝতে পারছি না। এসব কথা বলার কোনো দরকার নেই, ও যাকে ইচ্ছে তাকে বিয়ে করুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তারপরে দেখা যাবে রাত হয়, তখন টিপকে মাতাল অবস্থায় সুমনা আর মোহিনী বাড়িতে নিয়ে আসে। ঠিক তখনই প্রিয়ঙ্গদা রেগে যায় আর বলে, দাঁড়াও, তুমি এরকম মাতাল অবস্থায় কোথা থেকে আসলে, কোথা থেকে আসলে? তখনই সুমনা বলে, আসলে ব্যাচেলার পার্টি ছিল তো, সেখানে ওর বয়ফ্রেন্ড ওর জন্য এই পার্টিটা রেখেছিল, সেখান থেকে ড্রিঙ্কস করেছে। তখন তো এই কথা শুনে প্রিয়ঙ্গদা প্রচন্ড রেগে যায় আর বলে, কাকে এমন বিয়ে করছে যে সে এরকম ভাবে ব্যাচেলার পার্টি দিচ্ছে আর এভাবে মাতাল হয়ে তারপরেই টিপ বাড়িতে আসছে? তখনই টিপ বলে, শোনো, এত না অ্যাডভাইস দিও না, তোমার তা দিয়ে কি দরকার? হ্যাঁ, তোমার তা দিয়ে কি দরকার? তুমি এত কথা বলো না তো, এত জ্ঞান আমার একদম ভালো লাগে না, ভালো লাগে না আমার। আমার বিয়ে হোক আর যাই হোক। তখনই প্রিয়ঙ্গদা বলে, শোনো, কালকে তোমার আইবুড়ো ভাত, ভুলে গেছো? তখন টিপ বলে, আইবুড়ো ভাত হোক আর যাই হোক, এগুলো আমি মানি না, মানি না। আমি বিয়ে আমি করব, এই বাড়ি থেকে আমি চলে যাব, ব্যাস, ব্যাস, আর কোনো কথা আমি শুনতে চাই না। এই বলেই টিপ চলে যেতে লাগে। তখনই প্রিয়ঙ্গদা বলে, একদম অসভ্যের মতো কথা বলবে না, এগুলো কি কথাবার্তা? হ্যাঁ। তারপরে দেখা যাবে টিপকে ঠাসিয়ে একটা চর মারে টিপের মা। তখন এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে টিপও চমকে যায় আর বলে, তুমি আমাকে মারলে? তখনই সেখানে গীতা চলে আসে। গীতা এসে বলে, আপনি ওনাকে এভাবে মারলেন কেন? তখন তো গীতাকে দেখেই টিপ প্রচন্ড রেগে যায়। তারপরে ওর মাকে বলে, তুমি বাইরের একটা মেয়ের সামনে তুমি আমার গায়ে হাত তুললে? মা, আমার গায়ে? তুমি কেন আমাকে মারলে? তখন গীতা বলে, কেন মারলেন ওনাকে? তখনই টিপ প্রচন্ড রেগে যায় গীতার উপর আর বলে, তোমার কি তাতে? তোমার কোনো কাজ আছে এটা নিয়ে? কাজ আছে? তুমি এখানে কি করছো? কি করছো তুমি? বাইরের একটা মেয়ে এখানে এসে বসে আছো, বেরো, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। এই বলে গীতাকে টেনে বের করে দিতে চায় টিপ। তখনই দেখা যাবে প্রিয়ঙ্গদা টিপের হাত ধরে ফেলে আর বলে, ছাড়ো ওকে। তারপরে প্রিয়ঙ্গদা আবারও টিপকে মারতে গেলে স্ত্রী প্রিয়ঙ্গদাকে ধরে ফেলে আর বলে, কি শুরু করেছো বলো তো দিদি, বাইরের একটা মেয়ের জন্য তুমি নিজের মেয়েকে মারবে নাকি? বারবার কি করছো তুমি? এত শাসন করতে ইচ্ছে করলে ঘরে দরজা বন্ধ করে শাসন করো না, বাইরের একটা মেয়ের সামনে এভাবে মেয়েটাকে অপমান করছো কেন? মেয়েটার বিয়ে, মেয়েটা তো পরের বাড়িতেই চলে যাবে। তারপরে দেখা যাবে গীতা বলে, হ্যাঁ, ওনাকে মারবেন না, ওনাকে মারলেন কেন আপনি? তখন টিপ বলে, আবার তুমি কথা বলছো? বাইরের একটা মেয়ে হয়ে এত কথা কিসে তোমার, এত কিসের কৌতূহল? তারপরেই টিপ সেখান থেকে প্রচন্ড রেগে চলে যায়। এদিকে প্রিয়ঙ্গদা বলে, দেখো, ওর সঙ্গে একদম খারাপ ব্যবহার করবে না। তখনই দেখা যাবে টিপের বাবা এসে বলে, ঠিকই তো, বাইরের একটা মেয়ের সামনে নিজের মেয়েকে কেন তুমি শাসন করতে গেলে? তোমার এত শাসন করার ইচ্ছে থাকলে তুমি ঘরে নিয়ে যেতে পারলে না? তুমি আমার মেয়ের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করবে না। তখনই প্রিয়ঙ্গদা বলে, হ্যাঁ তাই তো, ও তো আমার তোমারই মেয়ে, তাই না? তখন টিপ প্রচন্ড রেগে যায় আর বলে, দেখো, এসব কথা আমার ভালো লাগছে না। হ্যাঁ, আমার বিয়ে, আমার বিয়ে হলেই আমি এখান থেকে চলে যাব, থাকবো না আমি এই বাড়িতে, থাকবো না। তখনই প্রিয়ঙ্গদা প্রচন্ড রেগে যায় টিপের উপর। তারপরেই বলে, তুমি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছো, বাড়াবাড়ির একটা সীমা আছে, এরকম ব্যবহার করা একদম ঠিক নয়। তখনই সুমনাকে গিয়ে প্রিয়ঙ্গদা বলে, ওর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওর বয়ফ্রেন্ডের ফোন নাম্বার আছে না? ফোন কর, এখনই ফোন কর। তখনই টিপের বাবা বলে, তুমি সেখানে ফোন করে কি করবে? তখন প্রিয়ঙ্গদা বলে,
আমার কথা বলা দরকার আছে, আমি কথা বলবো, ফোন কর। তখনই সুমনা ফোন করে দিলেই প্রিয়ঙ্গদা ফোনটা নিয়ে বলে, কি হচ্ছে এসব? কি হচ্ছে? পার্টির নামে মাতলামো করা হচ্ছে? নিজের বউকে এরকম করে ড্রিঙ্কস করিয়ে মাতলামো করাবে নাকি? তখন ওই পাশ থেকে কেউ একজন ফোন ধরে শুনতে থাকে। তখনই দেখা যাবে ফোনটা টিপ কেড়ে নিয়ে যায় আর বলে, ও আমার ভালোবাসা, আমার সবকিছু, তুমি ওর সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না, বুঝতে পেরেছো? এই বলে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় একটা সোফার উপরে। তখনই গীতা ফোনটা ধরে বলে, আপনি না কিছু মনে করবেন না, এখানে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি তো এবারই জামাই হবেন, আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে, কোনো ঝামেলা হয়নি এখানে, আপনি না ভালো থাকবেন। এই বলেই কথা বলতে লাগলে তখন স্ত্রী এসে গীতাকে বলে, তুমি একটা বাইরের মেয়ে হয়ে কিনা তুমি ফোন ধরেছো? তোমার এত বড় সাহস আসে কোথা থেকে? তারপরে স্ত্রী গিয়ে ফোনটা কানে দিয়ে কথা বলতে লাগলে দেখতে পায় যে ফোনটা কেটে দিয়েছে। তখনই টিপ বলে, মা তুমি একদম ঠিক কাজ করলে না। তারপরে গীতার দিকে তাকিয়ে টিপ বলে, তুমিও খুব অপমান করলে, আমাকে খুব অপমান করেছো আজকে। এই বলে টিপ চলে যায়। তখনই দেখা যাবে টিপের বাবা টিপের মাকে বলে, তুমি বাইরের একটা মেয়েকে নিয়ে আদিক্ষেতা করছো আর নিজের মেয়ের দিকে খেয়াল রাখছো না, তাই না? এই বলে সবাই সেখান থেকে চলে গেলে প্রিয়ঙ্গদা গীতাকে বলে, চলো ঘরে চলো, ঘরে চলো তুমি। তখনই স্ত্রী বলে, কেন? ও ঘরে কেন যাবে? ওর রেস্টের কোনো দরকার নেই, ওকে এখানে বসে বসে অন্ন ধ্বংস করবে নাকি? এবার খাবার গিয়ে আমাদের সার্ভ করতে বলো। তখনই প্রিয়ঙ্গদা রেগে গেলে স্ত্রী সেখান থেকে চলে যায়। তখন মোহিনী বলে, মা তো ভুল কিছু বলেনি, ঠিকই তো বলেছে, ও যখন এ বাড়িতে থাকতে পারবে তাহলে তো ওকে কাজ করতেই হবে। তখন প্রিয়ঙ্গদা বলে, না, ও কোনো কাজ করবে না, ও প্রেগনেন্ট, ওর কাজ করার কোনো দরকার নেই। ঠিক তখনই দেখা যাবে প্রিয়ঙ্গদাকে ফোন করে অঙ্কিত। তখন প্রিয়ঙ্গদা ফোনটা রিসিভ করলে অঙ্কিত বলে, কাকিমণি, আপনি আপনি একটু ধরুন না, আমার স্ত্রী আপনার সঙ্গে কথা বলবে, মেহের। তখনই প্রিয়ঙ্গদা বলে, ও আচ্ছা, তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ের সময় তো কার্ড দিয়েছিলে, কিন্তু আমরা যেতে পারিনি, ঠিক আছে, তাও তোমার বউয়ের কাছে দাও, কথা বলছি। তখনই মেহেক প্রিয়ঙ্গদাকে বলে, আসলে কাকিমা, আপনারা তো বিয়ের নেমন্তন্ন করতে আসবেন, তাই আপনার মেয়ের জন্য আমরা অর্নামেন্টস আর শাড়ি কিনবো। তা কোন অর্নামেন্টস আপনাদের কিনা বাকি আছে বললে আমরা সেই গয়নাটাই কিনে নিতাম। তখনই প্রিয়ঙ্কদা বলে, আসলে আমার মেয়ের বিয়ে তো, ওকে তো আমরা স্বর্ণে মুড়িয়ে দেব, কিন্তু তোমাদের যা পছন্দ হয় তোমরা সেটাই নিয়ে এসো, সেটাই না আমার মেয়ে গ্রহণ করবে, তুমি চিন্তা করো না। তখন মেহেক বলে, ঠিক আছে। ওইদিকে তখনই গীতা এসে বলে, আপনি যাবেন না খেতে? চলুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। তখন প্রিয়ঙ্কদা বলে, আসছি আমি। তারপর মেহেককে বলে, তোমরা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তখন মেহেক বলে, আপনি আসবেন না নেমন্তন্ন করতে? তখন প্রিয়ঙ্কদা বলে, হ্যাঁ, যাবো তো, যাবো তো আমি নেমন্তন্ন করতে, তারপরেই তোমার সঙ্গে দেখা হবে, ঠিক আছে? তখনই মেহেক খুশি হয়ে যায় আর ওইদিকে অঙ্কিতও খুব খুশি হয়। এদিকে দেখা যাবে গীতাকে প্রিয়ঙ্কদা বলে, আচ্ছা ঠিক আছে, চলো খেতে চলো। তখনই গীতা বলে, আমার নামটা কি? আমার নাম মনে পড়ছে না। তখন প্রিয়ঙ্কদা বলে, তোমার নাম কি? তখন গীতা বলে, সেটাই তো, আমার নাম মনে পড়ছে না, আমার না মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, আমার নাকি বাচ্চা হবে, তাহলে আমার বাচ্চাটা কোথায়? তখন প্রিয়ঙ্কদা বলে, তোমার বাচ্চা তোমার গর্ভে আছে। তখনই গীতা বলে, আমার গর্ভে? গর্ভে কি করে থাকে? তখন প্রিয়ঙ্কদা বলে, বাচ্চা হওয়ার আগে মায়ের গর্ভেই থাকে বাচ্চা, তারপরে তোমার বাচ্চা হবে। তখন গীতা বলে, আচ্ছা তাহলে আমার বাচ্চার বাবাকে? তখন প্রিয়ঙ্কদা বলে, আমি তো জানি না, তুমি জানো না? তখন গীতা বলে, জানি তো, তবে সব না গুলিয়ে যাচ্ছে আর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, কেন জানি আমার কিচ্ছু মনে করতে পারছি না, এই মাথায় খুব যন্ত্রণা হচ্ছে আমার। তখনই সুমনা সেখানে চলে আসে, সে বলে, না না, তুমি না মাথায় এরকম চাপ দিও না, মাথায় সমস্যা হতে পারে। তখনই প্রিয়ঙ্কদাকে বলে, মা তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। তারপরে গীতা বলে, আচ্ছা, আমার না কিছু মনে পড়ছে না। তখনই সুমনা বলে, তোমার কি কিছু মনে নেই? তখন গীতা বলে, মনে পড়ে তো, কিন্তু কিছুই তো মনে করতে পারি না। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।